ভারত জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন অলিখিতভাবে। এমনকি আগামী দিনে বিএনপি যেন ক্ষমতায় আসে সেই রকম একটা চিঠি কিন্তু জনাব তারেক রহমানকে দিয়েছেন। এমনকি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভালো সম্পর্কের আশাবাদী ভারতের সঙ্গে জামাতে আমিরের কথা হয়েছে গোপন ভাবে। এই গোপনের আকর্ষণে চারিদিকে আলোচনা এবং এখানে একটা যুক্তি দাঁড় করাচ্ছে। সেই যুক্তিটা কি? এই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব ভারতে গিয়েছিল, বেগম খালেদা জিয়ার জানাজায় এসেছে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জামাতের ক্যাডার ভিত্তিক দল, যেহেতু তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে, তাহলে এনসিপির অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সঠিক সময়ে আমিরে জামাতের পক্ষে দাঁড়ালো এনসিপি, কিন্তু দীর্ঘদিনের মিত্র চরমনাই কাজটা করলো। দর্শক, বেগম খালেদা জিয়ার এন্তেকালের পর অনেক রাষ্ট্র থেকেই এমপি মন্ত্রীরা এসেছে এবং শোক বার্তা জানিয়েছে। সেই সাথে ভারত থেকেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং শোক বার্তা জানিয়েছেন। সেই সাথে নরেন্দ্র মোদী চিঠি দিয়ে তারেক রহমানকে জানিয়েছে আগামী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই দেখতে চান এবং প্রধানমন্ত্রী হিসেবেই নাকি তারেক রহমানকে ঘোষণা দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, সেই সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের আমিরে জামাত শফিকুর রহমান তিনিও বৈঠক করেছেন এবং যেই বৈঠকের কথা পাবলিকলি মিডিয়ার সামনে সেই কথাকে গোপন রাখতে বলেছে আমিরে জামাত শফিকুর রহমান। তিনি বলেছেন, না, আমি এ বিষয়ে গোপন রাখতে পারবো না, আমি পাবলিকলি সবার সামনেই মিডিয়ার সামনে আমাদের বৈঠক হবে। প্রিয় দর্শক, এর কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আগামী নির্বাচনের আগেই কি বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে? শফিকুর রহমানের সাথে ভারতে যে মিটিং হয়েছে সে বিষয়ে শুরুতে একটি অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটা অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, চলেন আমরা বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য। সো ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিক সবগুলো ভিডিও আলোচনা চলেন আমরা দেখে আসি। বেগম জিয়ার মৃত্যুর পরে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি দলটার লিড যিনি করছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। বেগম জিয়ার মৃত্যুতে আমাদের সারা পৃথিবী থেকে শোক বার্তা এসেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ প্রত্যেক দেশ থেকে তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এসেছেন। ওনার জানাজায় কেউ অংশগ্রহণ করেছেন, কেউ এসে শোক বার্তা তার রাষ্ট্রের দিয়ে গেছেন। এর মধ্যে ভারতের যে বিষয়টা ভিন্ন রকম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই ভারত জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন অলিখিতভাবে। এমনকি আগামী দিনে বিএনপি যেন ক্ষমতায় আসে সেই রকম একটা চিঠি কিন্তু জনাব তারেক রহমানকে দিয়েছেন। এমনকি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভালো সম্পর্কের আশাবাদী ভারত। আমি কই থেকে এই কথাগুলো বলছি? জনাব তারেক রহমানকে তার মায়ের মৃত্যুতে একটা চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে এস জয়শঙ্কর ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সে গতকালকে বাংলাদেশে এসেছিল, কয়েক ঘন্টা থেকে আবার বিশেষ বিমানে ভারত ফিরে গেছে। তো সেই চিঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শোকের কথা জানিয়েছেন। এর পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে এখন বিএনপি তো ক্ষমতায় যায়নি, নির্বাচনও হয় নাই, এখানে জামাতও যাইতে পারে অথবা তাদের জোট যাইতে পারে বা ভিন্ন কোনো দলও যাইতে পারে, কিন্তু জনাব তারেক রহমান বা বিএনপির উপরে আস্থা রাখতে চাচ্ছে ভারত। মোদী বলছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নরেন্দ্র মোদীর চিঠিটি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আবার প্রকাশ করেছে। নরেন্দ্র মোদী লিখেছেন, সুপ্রিয় তারেক রহমান সাহেব, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মাননীয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা নিন। তার আত্মা চির শান্তিতে বিরাজ করুক। খালেদা জিয়ার সঙ্গে নিজের পূর্বের এক সাক্ষাতের স্মৃতিচারণ করে নরেন্দ্র মোদী চিঠিতে লিখেছেন, 2015 সালের জুন মাসে ঢাকায় বেগম সাহিবার সঙ্গে আমার সাক্ষাৎ এবং আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকভাবে স্মরণ করি। তিনি ছিলেন সংকল্প এবং আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কে সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লিখেছেন যে তার প্রয়াণ অর্থাৎ তার চলে যাওয়া এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও বেগম জিয়ার আদর্শ এবং তার উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে
তা এক নতুন পথচলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ঐতিহাসিক অংশীদারিত্বকে আরো সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতি তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। শেষ পর্যন্ত লিখেছেন, আপনি আমার আবারও আন্তরিক সমবেদনা নিন এবং ধৈর্য ধরার জন্য। এখন এই যে চিঠির মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোনটা, যে আগামী দিনে বিএনপিকে ভারত আসলে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আর নরেন্দ্র মোদীর এই চিঠি প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের অথবা ভারতে অবস্থানরত শেখ হাসিনার অবস্থানটা কি বা ওনার মনোভাব কি সেটা আসলে কিছুটা বোঝাই যায়। কারণ এই মুহূর্তে মাঠের রাজনীতিতে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসার যেই নিশ্চিত একটা অবস্থান, দেশে বিদেশে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সও কিন্তু জনাব তারেক রহমানের সেদিন দেশে ফেরার প্রত্যাবর্তনের দিনের ভিডিও প্রকাশ করে বলেছিল আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তো সবকিছু মিলিয়ে নির্বাচন কি হবে জানি না, তবে ভারত কিন্তু তাদের রাজনীতি শুরু করে দিয়েছে বেগম জিয়ার মৃত্যুর পর থেকেই। আর এটা খুবই স্বাভাবিক। আমরা কি ভারতের সাথে খারাপ সম্পর্ক চাই? আমি চাই না ব্যক্তিগতভাবে। তবে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ভিত্তি সেটা হবে সমতা, ন্যায্যতার ভিত্তিতে। আমি চাইলে আমার প্রতিবেশী ভারত বদলাই ফেলতে পারবো না, ভারত চাইলে তার প্রতিবেশী বাংলাদেশ বদলাই ফেলতে পারবে না। সো আমাদের দরকার ভারতের রাষ্ট্র ক্ষমতায় ওই সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশকে বন্ধুত্ব দৃষ্টিতে দেখবে, তবে হুকুমদারি, খবরদারি, সীমান্তে হত্যা, অন্যায্যতা এগুলা বা অপমানমূলক বা বাংলাদেশকে নিয়ে ক্রিটিক্যাল বা ক্রিটিসাইজমূলক কথাবার্তা তাদের মন্ত্রীরা যেগুলো বলছে সেগুলো বন্ধ হোক। আমরা দুই দেশের মানুষ একে অন্যের সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য হবে, ট্যুরিজম থাকবে, গান দেখবো, সিনেমা দেখবো, গান শুনবো, ধর্মীয় সম্প্রীতি থাকবে। কিন্তু প্রভু এবং যে ভৃত্য এই সম্পর্কের দিক থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ আমাদের মতন করে আমরা বাইচা আছি, তোমরা তোমাদের মতন বাইচা থাকো। শ্রদ্ধা সম্মানের ভিত্তিতেই এই সম্পর্কের ভিত্তি হইতে হবে, কিন্তু বসগিরি এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। গোপনে কি কথা বললো? হ্যাঁ, আমাদের জামাতে ইসলামের আমির সাহেব গোপনে কথা বলছে ভারতের কূটনৈতিকদের সাথে, একজন কি দুইজন জানি না কয়জন ছিল। আর এই দেখাটা হয়েছে ওনাদের, উনি যখন অসুস্থ ছিল, ওনার যখন ওপেন হার্ট সার্জারি হলো, ওই টাইমে অনেক রাষ্ট্রদূত ওনার সাথে দেখা করতে গেছিল, এর মধ্যে ভারতের ওনারাও গেছিল। কিন্তু সবাইটা জানলো, আমরা ভারতেরটা জানি নাই, এই ব্যাপারটা গোপন হয়ে গেছে। এখন দেখেন গোপন জিনিসের প্রতি মানুষের ভীষণ আকর্ষণ। আমার এক বন্ধু আছে, তাকে যখনই বলি দেখা করতে আয়, ও বাহানা ধরে, রাস্তা জ্যাম, এটা সেটা, আসতে চায় না। তখন আমি একটু চালাকি করি, আমি আয়, একটু গোপন কথা আছে তো, টেলিফোনে কওয়া যাইব না, বাসায় আয়। বিশ্বাস করেন 2 ঘন্টার মধ্যে চলে আসে, কারণ ওই যে গোপনের আকর্ষণ। এখন পত্র পত্রিকায় লেখা হচ্ছে গোপন কথাটা, যে ভারতের সঙ্গে জামাতে আমিরের কথা হয়েছে গোপন ভাবে। এই গোপনের আকর্ষণে চারিদিকে আলোচনা, এবং এখানে একটা যুক্তি দাঁড় করাচ্ছে। সেই যুক্তিটা কি, এই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব ভারতে গেছিল, উনি যখন এয়ারপোর্টের নামে তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি কথা হয়েছে, উনি বলছে কথা বলা যাবে না, কি কথা হয়েছে বলা যাবে না, মানে গোপন। যার জন্য ওই কথাটা আজও আলোচনা হয়, আমার মনে হয় আগামীতেও আলোচনা হবে। ঠিক তেমনি এটার সাথে তুলনা কইরা যে জামাতের আমির সাহেব তাহলে কেন গোপন করলো। এখন দেখেন এখানে প্রশ্ন হচ্ছে, জামাতের আমির সাহেব কি গোপন করতে চাইছে? জিএম কাদের সাহেব কিন্তু দেখা করতে গেছিল, তার সাথে ভারতের সঙ্গে, ওনাদের কূটনৈতিকদের সঙ্গে দেখা কইরা এয়ারপোর্টে নামছে, সাংবাদিকরা দাঁড়ায় ছিল, কি আলাপ হইলো জানার জন্য ওনাকে জিজ্ঞেস করছে। কিন্তু এখানে অসুস্থ মানুষকে দেখতে গেছিল, এবং কারা কারা গেছিল এগুলো প্রচার করার দায়িত্ব কাদের? নিশ্চয়ই আমাদের সাংবাদিকদের। আমাদের সাংবাদিকরা কেন এটা প্রচার করতে পারলো না? সবাইটা প্রচার করলো, গোপন থেকে গেল ভারতেরটা, এবং ওনারাও বললো না। ওনারা কি বলছে, এটা কিভাবে প্রকাশ পাইলো? এখন দেখেন এটা প্রকাশ পাইছে 31 তারিখ, মানে বছরের শেষ দিনে একটা ইন্টারভিউ আসছে রয়টার্স পত্রিকায়, এবং ওই পত্রিকায় অনেক আলাপ আলোচনা হয়েছে। ওই আলাপ আলোচনার মধ্যে বিদেশিদের সঙ্গে আপনাদের কেমন সম্পর্ক হবে, ভবিষ্যতে কেমন দেশ গঠন করতে চান যদি ক্ষমতায় আসেন। জামাতে আমির সাহেব বলছে যে আমরা যৌথভাবে একটা জাতীয় ঐক্য গঠন করতে চাই এবং ওইভাবেই দেশটা পরিচালনা করতে চাই সবাইকে নিয়ে। এই কথাবার্তার মধ্যে আবার ওই যে ভারতের কূটনৈতিকরা যে দেখা করছে গোপনে, সেই প্রশ্নটা চলে আসছে। এখন কথা হলো কি জানেন, দেখেন রয়টার্স যদি এই সাক্ষাৎকারটা না নিত, আর এই সাক্ষাৎকারে যদি আমির সাহেব নিজে থেকে না বলতো, হ্যাঁ উনি নিশ্চয়ই বলছে, উনি গোপন করতে চায় নাই, গোপন করতে চাইলে তো গোপন করতোই। উনি নিজেই বইলা দিছে যে আমাদের সঙ্গে যারা যারা দেখা করছে সব আমরা ওপেনে করতে চাই, গোপনে কিছু রাখতে চাই না। 2 জন দেখা করছিল বা 1 জন দেখা করছিল ভারতের কূটনৈতিক আমার সঙ্গে, সেটা আমি বলতে চাই, এবং ওইটা উনি প্রকাশ করছে বলেই তো আমরা জানতে পারছি। আর রয়টার্স যখনই প্রকাশ করলো তখনই বাংলাদেশের সমস্ত পত্রিকায় এটা হেডলাইন হয়ে চলে আসলো যে কি কথা বললো গোপনে।
উনি রয়টার্সের কাছে যদি প্রকাশ না করতো আমরা জানতে পারতাম না, যেভাবে আমরা এখনো জানি না কিন্তু জিএম কাদের সাহেবের সাথে কি কথা হয়েছে। উনি তো এই কথা প্রকাশ করেন আজ পর্যন্ত, যার জন্য আমরা জানতে পারি নাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রকাশ করছে, যার জন্য আমরা জানতে পারছি। এর মধ্যে দেখেন ওনাদের নিজেদের মধ্যে একটা গন্ডগোল লাগছে, এরকম একটা খবর চারিদিকে ছড়ায় গেছে। চরমনায় পীর সাহেব অনেক রকম প্রশ্ন তুলে ধরছে, চরমনায় পীর সাহেব ওনাদের সঙ্গে থাকবে না, কেন থাকবে না, এটা আবার দেখেন ওই একটা গোপন গোপন ব্যাপার। এখানে একটা অভিযোগ করা হয়েছে, চরমনায় পীর সাহেব অভিযোগ করছে যে ওনারা সবকিছু একা একা সিদ্ধান্ত নিয়ে নেয়, অনেক সিদ্ধান্ত ওনারা প্রকাশ করে না, মানে ওনাদের সঙ্গে আলোচনা করে না। আমার মনে হয় এই ব্যাপারটা ঘটছে কখন জানেন, যখন এনসিপি ইন করলো। এনসিপি ইন করার আগ পর্যন্ত কিন্তু এই ধরনের আলোচনা আসে নাই। এনসিপি যখনই এখানে ইন করলো 30টা সিট পাইলো, আর চরমনায় পীর সাহেব বহুদিন যাবত, আমাদের বহুদিন বলতে এই 1.5 বছর যাবত জামাতে ইসলামের সঙ্গে, উনার সিট কয়টা? 35টা। এখানে কি একটা বৈষম্য দেখা দিছে? এখানে কি তর্কের জন্ম দিল? হ্যাঁ, এখানেই তর্কের জন্ম দিছে যে আমরা আপনার জন্য কি না করছি। আপনার সঙ্গে এই যে জামাত ইসলাম সহকারে 8টা দল এবং একটি ভোটের বাক্স, ইসলামিক ভোটের বাক্স, একটি ভোটের বাক্সতে যে নিয়ে আসলাম, আমাদের কি অবদান ছিল না? নিশ্চয়ই আমাদের অবদান ছিল, এবং এটাই সত্যি কথা, চরমনায় পীর সাহেবের অবদান ছিল। আর ওই জায়গা থেকে একটা ক্ষোভ প্রকাশ করতেই পারে। কিন্তু এখানে প্রশ্ন হয়েছে, দেখেন ইঞ্জিন যেদিকে যাবে বগিকে সেদিকেই যাইতে হবে। হ্যাঁ, আপনারা কি মনে করেন না একবারও যে জামাত ইসলাম ছিল বইলাই এই 8 দলের ঐক্য হয়েছে, যেটা এখন 12 দলের রূপ নিছে? এই ঐক্যটা কিভাবে হয়েছে? জামাত ইসলামের কারণেই। ইঞ্জিন তো একটাই থাকতে হয়, আর সবাইকে বগি হইতে হয়, ওইটুক শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান স্যারের প্রতি ওই ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। উনি না বুঝাতো আর এনসিপি কে নেয় নাই। আজকে যদি এনসিপি না থাকতো, আজকে যদি বীর বিক্রম কর্নেল অলি সাহেব না আসতো, জামাতের শক্তি কি এতটা বৃদ্ধি পাইতো? নিশ্চয়ই না। উনাকে উনার মতো রাজনীতি করতে দেন। একজনকে তো মুরব্বী মানতে হবে। সবাই মুরব্বী হইতে চাইলে হয় না স্যার, সবাইকে তো মুরব্বী হইতে চাইলে প্রবলেম হয়ে যায়। একজনের পিছনেই তো নামাজ পড়তে হয়। এই যে বেগম খালেদা জিয়ার যে জানাজাটা হইলো, ওই জানাজার একটা ছবি আপনাদেরকে দেখাই, এই ছবি দেখে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে মানুষটি সামনে দাঁড়ায় আছে, খুবই সাধারণ পোশাক, খুবই সাধারণ পোশাক, উনি বাইতুল মোকাররমের খতিব সাহেব, উনি সামনে দাঁড়ানো। আর ওনার পিছনে কারা দাঁড়ানো? দেশের সমস্ত বড় বড় মাথা, সমস্ত বড় বড় ডিগ্রিধারী, নোবেলধারী এবং দেশ বিদেশের অনেক কূটনৈতিক। এই জানাজার মধ্যে এত এত গুণী লোক থাকার পরও কেন ওই মানুষটি, যে মানুষটি অতি সাধারণ পোশাকের সামনে আর সবাই পিছনে, এটা কিসের ইঙ্গিত করে? এটা এই ইঙ্গিত করে যে ইসলাম সবাই উপরে। হ্যাঁ ভাই, ইসলামই সবাই উপরে। যে লোকটি ইমামতি করতেছে তার পিছনেই সবাইকে দাঁড়াইতে হবে। কেন কথাটা বললাম? যে আপনারা তো ইসলামিক রাজনীতি করেন, আপনারা সবাই ইসলামিক মাইন্ডের, তাহলে আপনারা একজনকে ইমাম মাইনা সবাই পিছনে দাঁড়ান। ভিতরে ভিতরে যা কিছু থাকুক, এখন সমালোচনা করার সময় না। আর এখন কেন সমালোচনা করতেছেন, এখন কেন এগুলো আলাপ করতেছেন, এটাও বুঝি আমরা, এটাও বুঝি। দেখেন বেগম খালেদা জিয়া গতকাল কি আমরা ওনাকে বিদায় দিলাম, এখন আলোচনা কি? চরমনায় পীর সাহেব চলে যাইতেছে, ওনাদের ঐক্য ভাঙ্গা যাইতেছে, ওনারা গোপনে কথা বলছে ভারতের সঙ্গে, তাহলে ওনারা প্রকাশ্যে তো ভারতের বিরুদ্ধে কথা বলে না। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান স্যার প্রথম থেকে এই পর্যন্ত ওনার বক্তব্যগুলো আপনারা ফলো করেন, উনি কখনোই সরাসরি ভারতের দিকে এমন কোনো কথা বলে নাই যেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন। উনি সবসময় বলে আসছে আমাদের সম্পর্ক হবে সমানে সমানে। তুমি যদি বলো নাও, আমি বলবো দাও, তুমি যদি বলো নেন, আমি বলবো দেন। আমাকে আপনি ওই যে নির্বাচনে জিতায় দিবেন বা টাকা পয়সার লোভ দেখায়া বা আমাকে ক্ষমতায় আইনা দিবেন, এরকম ক্ষমতা আমরা চাই না। হ্যাঁ ভাই, জামাত ইসলাম এরকম ক্ষমতা চাইতেই পারে না। বিদেশের উপরে ভর করে উনি নির্বাচন করবে, হইতেই পারে না। আমি বিশ্বাস করি না। ওনাদের বিশ্বাস কাদের উপরে? আমাদের উপরে। আমাদের উপরে ভরসা কইরা, এই জনগণের উপরে ভরসা কইরা ওনারা রাজনীতি করে। বাংলাদেশকে ওনারা নিশ্চয়ই ভালোবাসে ভাই। ওনারা যদি বাংলাদেশের সাথে বেইমানি করে, আপনারা প্রমাণ না দেন। ওই গোপনে একটু কথা বলছে না কি বলছে, ওরা বলছিল গোপন রাখতে, উনিই তো প্রকাশ করছে। ওই ইন্টারভিউতে যদি উনি প্রকাশ না করতে পারতো, তাহলে কি আপনারা জানতে পারতেন? জানতে পারতেন না। দেখেন ভাই ব্রাদার, আমি প্রথম থেকেই বলে আসতেছি যে এই মানুষটিকে, মানে ডাক্তার শফিকুর রহমান স্যারকে আমি বিশ্বাস করতে চাই ভাই। হ্যাঁ, আমি 95% বিশ্বাস করতে চাই। 5 ভাগ রাইখা দিলাম। হ্যাঁ, 5 ভাগ আমরা বিচার করব নির্বাচনের পরে, ফলাফলের পরে। ফলাফল কি হবে উপরওয়ালা জানে। তবে আমি একটা জিনিস মনে করি, জামাত ইসলামের বা ইসলামিক মাইন্ডের যারা সবাই একসাথে আছেন এবং এনসিপি, আপনাদের হারাইবার কিছুই নাই, হারাইবার কিছু নাই। আপনারা ক্ষমতায় গেলে যা করতে পারবেন, বিরোধী দলে থাকলেও তাই করতে পারবেন। কারণ কি জানেন, আমাদের দেশে কোনো বিরোধী দল ছিল না, কোনো পাহারাদার ছিল না, সব ছিল চামচা। হ্যাঁ, গৃহপালিত, যার জন্য সরকার যা ইচ্ছা তাই করতে পারতো। এখন যে সরকারই আসুক না কেন, যা ইচ্ছা তাই করতে পারবে না, কারণ এবার সংসদে পাহারাদার আছে ভাই, পাহারাদার আছে। এই যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সঙ্গে আরো 6 জন নারী, ওরা আমার মেয়ের বয়সী। যাই হোক, আমি ওদেরকে শুধু এইটুক কথা বলতে পারবো, তোমরা অনেকেই মনে করতেছো, হ্যাঁ তোমরা অনেকেই মনে করতেছো যে আমরা ভেটো দিছিলাম, আমরা জামাত ইসলামের সঙ্গে যাইতে চাই নাই।
যার জন্য আমরা ওইখান থেকে সইরে আসছি, মানে এনসিপি থেকে সইরে আসছি। এনসিপি থেকে সইরা আইসা শূন্য হয়ে যাবা ভাই, শূন্য হয়ে যাবা। আর তোমরা এটা মনে করো না তোমরা সইরে আসছো, হ্যাঁ খুব কায়দা কইরা টেকনিক্যালি তোমাদেরকে এমন সিচুয়েশনে ফালাই দিছে যে তোমরা নিজে থেকেই বলো যে আমরা ওইখানে যাবো না। কারণ কি জানেন ভাই ব্রাদার, ওনাদেরকে নেওয়া হবে না। যেমন নেওয়া হয়নি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, যেমন নেওয়া হয় নাই মাহফুজ আলমকে, এদেরকে কিন্তু নেওয়া হয় নাই কারণ এই দুজন সরকার থেকে বাইরে আসছে। এদের উপর অনেক অভিযোগ আছে ভাই, অভিযোগ আছে। এই অভিযোগ সহকারে এমন মানুষকে তারা নিতে চায় না, নিতে পারে না, ওদের সিস্টেমের মধ্যেই নাই ভাই। এটা একটা ক্যাডার ভিত্তিক দল ভাই, এই জামাতে ইসলাম। আপনারা দেখেন না 1.5 বছর যে একজন নিজের অঞ্চলে নিজের এলাকায় নির্বাচনের জন্য রাত দিন খাইটা বেড়াইতেছে, সেই লোককে যখন বললো তুমি বৈশা করো, এখানে নাহিদ ইসলাম দাঁড়াবে, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়াবে, এখানে সার্জিস দাঁড়াবে, সঙ্গে সঙ্গে ওই লোকগুলা কিন্তু ভাই এই যে 1.5 বছর পরিশ্রম করলো, ওই লোকগুলা সঙ্গে সঙ্গে বৈশা করতেছে এবং নিজেরা কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে। কাদের জন্য? যাদেরকে এই যে দল থেকে বাছাই করে দেওয়া হইলো তাদের জন্য। কোন রকম মারামারি কাটাকারি ধরাধরি কোন রকম বিতর্ক দেখছেন? দেখেন নাই। তার মানে এটা একটা ক্যাডার ভিত্তিক দল। জেনারেল যেটা হুকুম করবে সেটাই ভাই মাঠ পর্যায়ে পালন করবে। এমন একটা দল ভুল পথে যাইতে পারে না, ভুল পথে যাইতে পারে না। তাদের উপর আমরা বিশ্বাস রাখতে চাই, তাদের জন্য দোয়া রাখতে চাই। হ্যাঁ ভাই, সবাই দোয়া করবেন এই দলটা যেন ভুল পথে না যায়। আর ওই গোপন খবর টবর এগুলো যেন গোপন না করা হয়, সবকিছু প্রকাশ করে দেবেন, আয়নার মতো পরিষ্কার থাকবেন। আপনারা বলছেন না আমাদেরকে নিয়েই আপনারা, তাহলে আমাদের কাছ থেকে কোনো কিছুই লুকাবেন না। সবাই জন্য সবাই দোয়া করবেন। সঠিক সময়ে আমিরে জামাতের পক্ষে দাঁড়ালো এনসিপি, কিন্তু দীর্ঘদিনের মিত্র চরমনাই কাজটা করলো। দর্শক, আমিরে জামাতের বিরুদ্ধে এই মুহূর্তে একটা সুপরিকল্পিত মিডিয়া সন্ত্রাস চলছে। আমিরে জামাতের যে কাজ এবং যে বক্তব্যকে সিরিয়াসলি প্রশংসা করার কথা, এবং যারা ডিপ্লোমেসি বোঝেন, নেগোসিয়েশন বোঝেন, বাইলেটারাল রিলেশনস, মাল্টিল্যাটারাল রিলেশনস, ফরেন পলিসি এগুলো বোঝেন, তারা আমিরে জামাতের প্রশংসা করছেন যে না, তিনি ভারতের কথা মানতে রাজি নয়। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার সাথে মিটিং করতে এসেছেন, এটা গোপন রাখবো না। আমার সাথে সবাই মিটিং করতে এসে সব আমরা প্রেসে পাঠাই, আর ভারতের সাথে মিটিং হবে, জামাতের আমিরের সাথে আমার বাসায় আসবেন, আর এটা বলবো না কেন। এবং এক পর্যায়ে বলে দিয়েছেন, মানে ভারতের বিরুদ্ধে কঠিন একটা রাজনীতি করেছেন আমিরে জামাত, এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো যে কতটা নোংরা প্রমাণিত হলো যে আমিরে জামাতের গোপন বৈঠক এভাবে প্রচার করেছেন। কি জঘন্য তথ্য সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস। এই জায়গায় আমিরে জামাতের পক্ষে কে কিভাবে দাঁড়িয়েছেন এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এটা লক্ষ্য করেছি এবং এটা এখন বিশ্লেষণ করব। এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা প্রকাশ্যে মুখ খুলেছেন যে এটা আমিরে জামাতের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস। এটা কেমন ছিল না? আমিরে জামাত কি বলেছে, কি করেছে, আর মিডিয়াগুলো কতটা বিকৃত ভাবে তাকে ভিলেন বানিয়েছে, অথচ আমিরে জামাতকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এনসিপি এভাবে জামাতের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু চরমনাই পক্ষে দাঁড়ানো তো দূরের কথা, তাদের দায়িত্বশীল পদধারী বেশ কয়েকজন নেতাকে দেখলাম, তিনি বলছেন যে আমিরে জামাত শুধু ভারতের সাথে গোপন মিটিং করেন নাই, ইসরায়েলের সাথে করেছেন, পশ্চিমাদের সাথে করেছেন, আমাদের কাছে তথ্য আছে। চিন্তা করছেন কি জঘন্য মিথ্যাচার? অথচ ভারতের সাথে যে মিটিং, এটা মোটেও গোপন মিটিং নয়। আমিরে জামাতের বাসায় এসেছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে ভারতের কূটনীতিকরা, যেরকম অন্যান্য সবাই এসেছে। সেই জায়গায় চরমনাই এখানে শত্রুর মতো আচরণ করলো। এখন জামাত চরমনাই, জামাত এনসিপি, এই দুই বলয়ের মধ্যে জামাতের জন্য কোনটা প্রিফারেবল? দেখেন, ধর্মীয় দিক থেকে আমি অবশ্যই বলবো চরমনাই কিছু নেতা ডিপ্লোমেসি, নেগোসিয়েশন, ফরেন পলিসি এগুলো না বুঝে যে বাচ্চা সুলভ কথাবার্তা বলছে এবং জঘন্য মানসিকতার প্রকাশ ঘটাচ্ছে, যে এই ইসরায়েলের সাথে মিটিং করেছে, মোসাদের সাথে করেছে, তাও আমরা জানি, আর এই কারণেই আজকে আসন সমঝোতা নিয়ে জটিলতা, এই যে জঘন্য মিথ্যাচার করছে। তারপরে এগুলো করলেও ওভারঅল চরমনাই সৎ, তাদের সামনে বস্তা বস্তা টাকা দিলেও তারা এটা ধরবে না, এটা ঠিক আছে। এবং তাদের মধ্যে পরহেজগারিতা আছে, তাকওয়া আছে। জামাতের উপর জুলুম করছে মানুষ তো একদম পাপের উঠবে না, কিন্তু ওভারঅল সততার দিক থেকে এনসিপির চাইতে অনেক এগিয়ে, এটাই বলবো। যেহেতু এনসিপির অনেক লোক আছে সৎ, যেমন চরমনাইয়ের মতোই সৎ, কিন্তু রাজনৈতিক মিত্র হিসেবে জামাতের জন্য চরমনাই তেমন কার্যকর কিছু না। ভোটের রাজনীতিতে কিছুটা, কারণ চরমনাইয়ের ভোট আছে, 4-5% ভোট আছে, এটা জামাতের বাক্সে গেলে এটার একটা তাৎপর্য আছে ডেফিনেটলি, কিন্তু ডেফিনেটলি এটার একটা তাৎপর্য আছে। কিন্তু পররাষ্ট্রনীতি, জাতীয় রাজনীতি, এইসব দিক বিবেচনায় চরমনাইয়ের চাইতে এনসিপি জামাতের কাছে তাৎপর্যপূর্ণ মিত্র। যেটা আপনারা দেখেছেন যে চরমনাইয়ের ভোট বেশি, সংগঠন বড়, পুরনো দল, তারপরও ইউনূসের কাছে, এটা দিয়ে বুঝবেন, ইউনূসের কাছে, ইউনূস যখন সংকটে পড়তো তখন সবার আগে মিটিং করতো কার সাথে? বিএনপি জামাত এনসিপি, নট বিএনপি জামাত চরমনাই। এর মানে ইউনূসের কাছে স্ট্র্যাটেজিক্যালি জাতীয় রাজনীতিতে এনসিপি চরমনাইয়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা ইউনূসের আচার আচরণ বা মিডিয়ার দিকে যদি তাকান, কোন একটা জরিপ যদি হয়
অথবা আপনি বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর দিকে তাকান। 5 আগস্টের পর থেকে চরমোনাইয়ের সাথে বিএনপি কয়টা মিটিং করেছে, চরমোনাইয়ের সাথে ডিপ্লোম্যাটরা কূটনীতিকরা কয়টা মিটিং করেছে, আর এনসিবির সাথে কয়টা করেছে। এবং রাজনীতির আরো যত অ্যাক্টরস আছে, মিডিয়া বলেন, বিদেশি শক্তি বলেন, এনজিও বলেন, চরমোনাই ভোট বেশি থাকা সত্ত্বেও চরমোনাই বেশি ইম্পর্টেন্ট এই অ্যাক্টরস গুলোর কাছে না এনসিপি? উত্তর হচ্ছে এনসিপি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক তদ্রুপ জাতীয় রাজনীতিতে জামাতের মিত্র হিসাবে জামাতের যতটুকু উপকার চরমোনাই করতে পারবে তার চাইতে 1000 গুণ বেশি উপকার করতে পারবে এনসিপি। এটা সক্ষমতার বিষয়। তবে হ্যাঁ, এনসিপি কে নিয়ে আজকে চরমোনাইয়ের সাথে আসন সমঝোতা নিয়ে যত জটিলতা বা এগুলো, এদেরকে কিছু সিট দিয়ে দিতে পারলে এদের আর কোনো কথা নেই, তখন আবার জামাত মওদুদি থেকে ফেরেশতা হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু এনসিপি কে বিশ্বাস করা কঠিন, কারণ এনসিপি যে কোনো মুহূর্তে জামাতের সাথে পোল্টি মারতে পারে। যার সক্ষমতা বেশি তার পোল্টি মারার সম্ভাবনা বেশি, এটাও ট্রু। কিন্তু রাজনীতি তো আর এইসব হুজুরগিরি দেখে হয় না। রাজনীতি আপনি জোটটা করেছেন ফর দি টাইম বিং। যেমন বিএনপি জামাত একসময় জোট ছিল, আজকে বিএনপির প্রধান শত্রু, প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত। এরকম আজকে এনসিপি জামাত যদি জোট হয়, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারেক রহমান জামাত চরমোনাই জোট দেখে মোটেও ভয় পান নাই, কিন্তু এনসিপি জামাত জোট দেখে ভয় পেয়েছে। এই জন্য এনসিপি জামাতের কাছে লিউক্রেটিভ মিত্র, এতে কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই জায়গায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বা কোথাও জামাত বিপদে পড়লে এনসিপি যদি জামাতের পক্ষে দাঁড়ায় বা জাতীয় রাজনীতিতে, এটার গুরুত্ব বেশি চরমোনাই চাইতে। এখন আমরা দেখব ভারতের সঙ্গে জামাত আমিরের বৈঠকের সংবাদ শিরোনাম নিয়ে প্রশ্ন তুললেন সার্জিস আলম। ভারতের সঙ্গে জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তুলছেন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন। ভারতের সঙ্গে জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন ফেসবুক পোস্টে তিনি লেখেন, জামাত আমিরের সাথে ভারতীয় 2 কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামাত আমির প্রতি উত্তরে বলেন, 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামাত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান। তারপর সেটা বাংলাদেশের মিডিয়া আসে। অথচ আমাদের দেশে তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী, দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। দেখেছেন কি নোংরামি? সার্জিস আলম লেখেন, এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এমন অনেক মিডিয়া হাউস আছে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করতো, এখন আবার উদ্দেশ্যপ্রণীতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে। এখানে এই এনসিপি নেতা সঠিক সময়ে বিষয়টা জাতিকে ক্লারিফাই করলেন, এটা স্মার্ট বন্ধুত্বের জোটসঙ্গী হিসেবে দায়িত্বশীল আচরণ। আর চরমোনাই তারা বলে যে গোপন বৈঠক কেন করেছে, ইসরায়েলের সাথেও বৈঠক আছে, পশ্চিমাদের সাথে গোপন বৈঠক হয়েছে, আর এর ফলে আজকে চরমোনাই জামাত জোট হচ্ছে না। কতটা নোংরা জঘন্য চরমোনাই! অথচ গোপন বৈঠকের বিরোধিতা করতে যেই আমির জামাত এই গণনা ঘটিয়েছে, আর তারা আমির জামাতের উপর তহমত চাপিয়ে দিয়েছে তিনি নাকি গোপন বৈঠক করেছে। জামাতের ক্যাডার ভিত্তিক দল যেহেতু, তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে। তাহলে এনসিপির যে অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দর্শক, একটা ক্লিপ দেখাই, দেখেন। জামাতের ব্যাপারটা হলো জামাত কিছু সিদ্ধান্ত একা নিয়ে ফেলছে, যেগুলি আসলে সবাই মাইনে করছে। যেমন এনসিপির ব্যাপারটা সবাইকে পরামর্শ ভিত্তিতে করা উচিত ছিল না। যেমন এনসিপির ব্যাপারটা সবাইকে পরামর্শ ভিত্তিতে করা উচিত ছিল না। এখানে জামাতের ব্যাপারটা হলো জামাত কিছু দর্শক কি বুঝলেন? একা নিয়ে ফেলছে, যেগুলি আসলে সবাই মাইনে করছে। যেমন এনসিপির ব্যাপারটা সৈয়দ ফজলুল করিম, করা উচিত ছিল না। মানে ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, চরমোনাইয়ের দল হচ্ছে ইসলামী আন্দোলন। তো এনসিপির ব্যাপারটা তাদেরকে অন্তর্ভুক্ত করা, এই বিষয়টা ভালোভাবে নেয়নি ইসলামী আন্দোলন। আসন ভাগাভাগি তাদেরকে 30-40টা দেওয়া হবে। আবার আরেকটা আমি ক্লিপ দেখছি যে গণ অধিকার পরিষদ নূর রাশেদের, তারা সারা দেশে 300 আসনে প্রার্থী দেবে, তাদেরও বক্তব্য ছিল এবং এনসিপিরও বক্তব্য ছিল। সেখানে গণ অধিকার পরিষদ বিএনপি থেকে আছে, সেখানে যে তারা 2টা আসন পেয়েছে। এর মধ্যে আসলে গণ অধিকার পরিষদ এখন দৃশ্যত 1টা আসন নুরুল হক নূরের। ওইদিকে মামুন হাসান, তিনি সাবমিট করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু মামুন হাসান কিন্তু রয়ে গেল, খেয়াল করেন। আর রাশেদ খান, আমি জানি না এখন তার অবস্থাটা কি, কিন্তু কাফনের কাপড় পরে মিছিল পর্যন্ত হয়েছে। সেখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘোর বিরোধী, ফলে গণ অধিকার পরিষদের অবস্থা কিন্তু টালমাটার। মানে বিএনপির দিকে একজন জয়েনই করলো সাধারণ সম্পাদক, বিএনপিতে আরেকজন রয়ে গেল, কিন্তু ঝুঁকির মধ্যে থেকে গেল। এনসিপি ঢুকলো 30টা আসন না 40টা আসন এখনো বোঝা যাচ্ছে না, হয়তো 5 তারিখের আগ পর্যন্ত চলতে থাকবে এই দর কষাকষি। শেষে পাইলো, ধরেন 30টা আসনই পাইলো, কিন্তু সারা দেশে 300 আসনে তারা যদি প্রার্থী দিতে পারতো, সেখানে মোট কত ভোট আসলো তার ভিত্তিতে কিন্তু তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে সেখানে যাওয়ার সুযোগটা ছিল। এখন
তারা অন্যান্য সমস্ত আসন থেকে তাদের প্রত্যাহার করতে হবে, শুধু 30টা আসনে কনসেন্ট্রেট করতে হবে এবং সেখানে জামাতের প্রার্থী না থাকায় জামাতের ক্যাডার ভিত্তিক দল যেহেতু তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে। তাহলে এনসিপির যে অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, গণ অধিকার পরিষদও বোঝা যাচ্ছে না। দুইটাই ছিল আমাদের তরুণদের দল, একটা হলো এনসিপি আর একটা হচ্ছে গণ অধিকার পরিষদ। কিন্তু দুর্ভাগ্য দুইটা দলের একটা দলও কিন্তু আর শেষ পর্যন্ত ওই অর্থে টিকতে পারলো না। তাদের জনসমর্থন কতটুকু এবং তাদের যে প্রাপ্ত ভোটের ভিত্তিতে তারা যে পার্লামেন্টের উচ্চ কক্ষেও যাবে সেটাও কিন্তু হলো না। অর্থাৎ তারা নিজেরা যে সংস্কার, বারবার সংস্কার বিচার এই সমস্তের উপর গুরুত্ব দিচ্ছিল, তারা যেভাবে নির্বাচনে শেষ পর্যন্ত পার্টিসিপেট করলো তাতে কিন্তু আর সেই সংস্কার বিচারটা তো আলাদা। সংস্কার প্রশ্নে যে এই যে 8 মাস ধরে বসে থাকলো এবং কত যে আমরা যারা সংস্কার করবে না তাদের সঙ্গে থাকবো না মুক্ত, কিন্তু নিজেরাই তো সেই সংস্কারটা মানলো না। তাদেরকে প্রতীক দেওয়া হলো যে তাদের নিজেরা যাতে নির্বাচনটা করে, কিন্তু প্রতীক নিয়ে তারা অন্য দলের সাথে সমঝোতায় নির্বাচনটা করছে। ফলে আসলে কথার সাথে কাজের মিল থাকছে না, একটা হতাশা, যার কারণে তরুণদের যে নেতৃত্ব একটা বিতর্কের মধ্যে পড়লো। ক্ষমতায় যাওয়ার কারণে এনসিপির যারা এই যে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিতর্কে জড়ালো, দুর্নীতির অভিযোগ উঠলো, তারপরে নিজেরা নির্বাচন করতে না পারার ব্যর্থতা। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেখান থেকে পদত্যাগ করেই এনসিপিতে আসবে এমন যে ধারণা, সেই ধারণাটাও প্রতিষ্ঠিত হলো না। মাহফুজ আলম বললো যে আমি এনসিপিতে যোগ দিচ্ছি না। তাহলে সেখানেও একটা ধাক্কা। সব মিলায় 1 বছর 1.5 বছরের মাথায় তরুণরা সেই বিপ্লবের উত্তরাধিকার হিসাবে সামনে যেটা প্রেজেন্ট করলো সেটা কিন্তু আসলে হতাশার। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই প্রতিষ্ঠিত রাজনীতি মানে শেষ ভরসা, তাহলে তরুণরা কি ব্যর্থ হলো? প্রশ্ন রাখলাম দর্শক, নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনার উত্তর প্রত্যাশা করি। ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, বেশ কিছু দেশের প্রতিনিধিরা এসেছিলেন। এর মাঝে সব থেকে আলোচনায় যার নাম এসেছে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত অন্য কোনো ছোট প্রতিনিধি না পাঠিয়ে পররাষ্ট্রমন্ত্রী উড়ে এসেছেন, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরের স্থানেই ভাবা হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং বেগম খালেদা জিয়ার জানাজায় আসা, পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা, এই আলোচনাগুলো হয়েছে। কিন্তু বিবিসি বাংলা নতুন একটা আলোচনা উস্কে দিয়েছে। বিবিসি বাংলা একটা বড় প্রতিবেদন তৈরি করেছে, যেখানে তারা প্রশ্ন তুলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাক্ষাৎ কেন হলো না, তিনি কেন সাক্ষাৎ করলেন না, সাক্ষাৎটা কে করলেন না, জয়শঙ্কর সাক্ষাৎ করলেন না নাকি আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ দিলেন না? এই প্রশ্ন আসছে এই কারণেই আমরা দেখেছি যে পাকিস্তানের স্পিকারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার দেখেছি আমরা, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই প্রশ্নটা সামনে এনেছে বিবিসি বাংলা। কি বলছেন পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে? বিবিসি অন্যান্য বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কি তথ্য তুলে আনছে, চলুন তাদের দৃষ্টিতে বোঝার চেষ্টা করি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন হলো না, পেছনে কোনো কারণ ছিল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে বেগম খালেদা জিয়ার জানাজায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন হলো না, এই প্রশ্নটা তুলেছে বিবিসি বাংলা। তারা তাদের শিরোনামটা এমন করেছে, তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের ছবি দিয়ে এরকম শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন। সেখানে তারা বলছে, সজল দাসের করা প্রতিবেদনে তারা বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নানা আলোচনা তৈরি করেছে। কথা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো শোক বার্তার বক্তব্য নিয়েও, অর্থাৎ নরেন্দ্র মোদী যে চিঠি তারেক রহমানকে পাঠিয়েছেন সেই চিঠির ভাষা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও পাকিস্তানের স্পিকার সহ অনেকে এসেছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সফররত এই নেতাদের মধ্যে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের। সেই ছবি দুটো আপনারা দেখে নিতে পারেন। পাকিস্তানের স্পিকারের সঙ্গে তিনি দেখা করছেন এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করছেন, তাদের মধ্যে কিছু একটা বিনিময় একে অপরকে করছেন, সেই দৃশ্যও আমরা দেখছি। সাক্ষাৎ হয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, যেমন তেমনি ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ হয়নি। কিন্তু সব ছাড়িয়ে আলোচনা এসেছে
এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন সাক্ষাৎ হলো না যখন পাকিস্তানের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ হলো। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানিয়েছেন, স্বল্প সময়ের এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না হলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ছবিটা দেখে নিন। তাদের সঙ্গে আসিফ নজরুল এবং ডক্টর খলিলের সঙ্গে সৌজন্য একটা সাক্ষাৎ হচ্ছে, সেরকম একটা ছবিও বিবিসি বাংলা প্রকাশ করেছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখার কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে ইতিবাচক জেস্টার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের চলমান সম্পর্কের টানাপোড়েন দূর হবে কি না তা ভবিষ্যৎই বলে দেবে বলে তার মন্তব্য। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিঠি, শোক বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করা হয়েছে। যে শোক বার্তায় বলা হচ্ছে তারেক রহমান খালেদা জিয়ার লিগ্যাসি সামনে এগিয়ে নিয়ে যাবে। খালেদা জিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। খালেদা জিয়া যখন শাসনে ছিলেন তখন ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি উদারনীতি অবলম্বন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন, এই ধরনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এবং সেই চিঠির ভাষা নিয়েও কিন্তু চারিদিকে আলোচনা হচ্ছে। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে মনে হচ্ছে যে বর্তমান সরকারের সঙ্গে ভারত কোনো সম্পর্ক তৈরি করতে না চাইলেও তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভাবতে শুরু করেছেন।